সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডাক্তার ইউনূসের বাসভবন থেকে ৯৫০ কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনী। এই টাকার কই থেকে এলো, ইউনূসকে বললে কোনো উত্তর দিতে পারেনি। সাথে সাথে গ্রেফতার হল প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। দেশের টাকা পাচার করতে গিয়ে ধরা খেল এবং গণধোলাই। ইউনূসের এক প্রতিষ্ঠানেই হাজার কোটি টাকা কর ফাঁকি। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ টেলিকম তথা গ্রামীণ ফোনের লাইসেন্স গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনূস। লাইসেন্স গ্রহণের আগে তিনি সরকারের কাছে অঙ্গীকার করেন গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গ্রামীণ ফোনের লাইসেন্স নিতে চান তিনি। মুনাফা নয়, বরং দরিদ্র জনগোষ্ঠীকে সেবাদানই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এমন অঙ্গীকারের পর অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ টেলিকমকে লাইসেন্স দেয় সরকার। কিন্তু ড মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটির মাধ্যমে শুধু নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গ্রামীণ ফোনের অধিকাংশ শেয়ার বিদেশি কোম্পানির হাতে তুলে দেন। এতে করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের এক প্রতিষ্ঠানই গ্রামীণ টেলিকম প্রায় ১,০০০ কোটি টাকার কর ফাঁকি দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ড ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারকসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন। আর ড ইউনূসের এসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধ আইন ও দণ্ডবিধি অনুযায়ী এসব কাজ গুরুতর দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্টরা বলছে, এবার তার বিস্ময়কর করফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। করফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বহু বছর ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা এবার হয়তো আর ফিরছেন না সেই জায়গায়। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২৯ অক্টোবর বুধবার রয়টার্সদের প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি বা তার পরিবারের কেউই আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মিডিয়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় শুধু। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনীতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তবে তার এই বক্তব্য ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। ওয়াশিংটনে বসবাস করা জয় গেল বছর রয়টার্সকে বলেছিলেন, অনুনব আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। সেক্ষেত্রে পরিবারের ভিতরেই এখন দেখা যাচ্ছে অবস্থানের পার্থক্য। বর্তমানে তার দল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড দেশে নিষিদ্ধ হওয়ায় শেখ হাসিনা রয়টার্সকে জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনেই তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন তিনি। ইমেইলে রয়টার্সকে দেওয়া প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায়ই নয়, এটি আত্মঘাতীয়। দেশে ফেরা নিয়ে এক প্রশ্নে শেখ হাসিনা আরও বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে। তবে তার দেশে ফেরা এখনও অনিশ্চিত, কারণ জুলাইয়ের অভ্যুত্থানের পর সহিংস দমনপীড়ন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলা। সেই সঙ্গে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারেও রয়েছে নিষেধাজ্ঞা। নিউজ ডেস্ক, RTV।